নমস্কার, বিটিএন নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। সিন্ডিকেট নিয়ে বিরোধীদের প্রশ্নে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আসামে অসামাজিক কার্যকলাপে কাউকে ছাড় নয় বললেন হিমন্ত। সামাজিক মাধ্যমে হলিক্রস স্কুলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খারিজ করলেন স্কুলের প্রিন্সিপাল সিস্টার তেরেজা মার্টিজা। ইফতার পার্টির নামে ভণ্ডামির দুই ধর্মের যুবক যুবতীর উত্তেজনা পোয়ামারা বাইপাস সড়কে। কাঠিগড়া কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 10 জন সশস্ত্র ডাকাত দলের হানা স্থানীয় বিনয় দেবের বাড়িতে। ভুবন পাহাড়ের জঙ্গল জ্বালিয়ে জমি বেদখল, পরিদর্শন বিজেপি প্রতিনিধি দলের। মিজোরাম থেকে পাচারের পথে ধলাইয়ে পুলিশের সহযোগে 9টি বিদেশি গরু আটক করল বজরং দল। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। সিন্ডিকেট নিয়ে বিরোধীদের প্রশ্নে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আসামে অসামাজিক কার্যকলাপ কাউকে ছাড় নয় বললেন হিমন্ত। সিন্ডিকেট নিয়ে বিরোধীদের প্রশ্নে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সিন্ডিকেট সংক্রান্ত বিরোধীদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আজ সোমবার বিধানসভায় জানান, শুধুমাত্র সিন্ডিকেটের নামে আপোষ করা হয়েছিল। আসামে এখন পুলিশ শক্তিশালী থাকায় কমেছে অপরাধের সংখ্যা, বলেন মুখ্যমন্ত্রী। মাদক সংক্রান্ত মামলা ইতিমধ্যে 19,000 লোককে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা সমাজবিরোধী কাউকে রক্ষণাবেক্ষণ দেব না। তিনি বলেন, পূর্বের কংগ্রেস সরকারের সময় কেবল সিন্ডিকেটের নামে আপোষ করা হতো। বলেন, গরু পাচারের সাথে জড়িত 4,300 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গন্ডের হত্যা নিয়ে কংগ্রেস সিন্ডিকেট চালাচ্ছিল। বলেন, বিরোধী দল কেউ এপিএসসি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেনি। তিনি আরো বলেন, তেতিয়ালে গড় হত্যা মই জিরো কৰি দিলো, কিন্তু আপোনালোকে মোক কিয় তেতিয়া ব্যৱহাৰ কৰা নাছিলে গড় হত্যা ৰোধৰ ক্ষেত্ৰত? কাৰণ আপোনালোকৰ এটা সিন্ডিকেট চলি আছিল। এইখন চৰকাৰক আপোনালোকে সমালোচনা কৰে। অধ্যক্ষ মহোদয়, গৰুৰ চোৰাং সৰবৰাহ 4,300 আমি মানুহক এৰেষ্ট কৰিছো। আৰু যদি আপোনালোকে মোক সোধে যে নহয় আগৰ চৰকাৰেওতো ব্যৱস্থা লৈছিল, 2010-ৰ পৰা 16-ৰ ভিতৰত একেধৰণে পেপাৰত নিউজ ওলাইছিল। কেইজন মানুহ এৰেষ্ট কৰিছিল কংগ্ৰেছ চৰকাৰ দিনত? 77। 77ৰ বিপৰীতে আমি কিমান এৰেষ্ট কৰিলো? 4,300। আজি কোনেও টেলিস্কোপ লৈ যাওক, পশ্চিমবংগৰ পৰা অসমলৈ এটা গৰু সোমাব নোৱাৰিব এক্সেপ্ট মিল্কিং কাউ। খেদি খেদি পুলিচে মানুহক ধৰিছে, আৰু ধৰিব যাওঁতে 2-এটা তাতে মৰিছে। এইখন চৰকাৰক আপোনালোকে সমালোচনা কৰে। তাৰমানে এইবোৰ কৰিব মই নালাগিছিল, ময়ো কম্প্ৰমাইজ কৰিব লাগিছিল। 2021 চনৰ পৰা এইখন চৰকাৰে 24 গৰাকী ক্লাছ 1 গেজেটেড অফিচাৰক এৰেষ্ট কৰিছে, 24 গেজেটেড অফিচাৰক এৰেষ্ট কৰিছে। ক্লাছ 2 অফিচাৰক আমি এৰেষ্ট কৰিছো 80 গৰাকী। আৰু জেনেৰেল যদি আমি 3য়-4ৰ্থ শ্ৰেণীকে ধৰি এই পৰ্যন্ত 349 অফিচাৰক আমি এৰেষ্ট কৰিছো, আমি ট্ৰেপ কৰিছো। আজিৰ পৰ্যন্ত চৰকাৰী অফিচাৰৰ হাতৰ পৰা আমি 224.740 গ্ৰাম সোণ আমি উদ্ধাৰ কৰিছো। এইখন চৰকাৰে আজি পৰ্যন্ত 12 কোটি টকা আমি চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ ট্ৰেপ কৰি উদ্ধাৰ কৰিছো। আজি এইখন চৰকাৰক মানুহে বিশ্বাস কৰে কাৰণে পুলিচক মানুহে গৈ জনায়
যে অহাকালি মই অমুকজন অফিচাৰক টকা দিম, আপোনালোক উপস্থিত থাকিব, সেই মুহূৰ্ততে গৈ অফিচাৰজনক ধৰিব। সামাজিক মাধ্যমে হলিক্রস স্কুলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খারিজ করলেন স্কুলের অধ্যক্ষা সিস্টার তেরেজা মার্টিন্স। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষায় অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্যে। স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী সবকটি পরীক্ষা বাতিল ঘোষণার পাশাপাশি কাছাড়ের দুটি স্কুল শিলচর সোনাই রোডের প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি ও লক্ষ্মীপুর ফুলেরতল এলাকার এডিথ ডগলাস হায়ার সেকেন্ডারি সহ রাজ্যে অনুমোদন বাতিল করা হয়েছে মোট 15টি স্কুলকে। এই ডামাডোলকে হাতিয়ার করে শিলচরের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলেও প্রশ্নপত্র ফাঁসে জড়িত রয়েছে বলে প্রচার চালানো হচ্ছে সামাজিক মাধ্যমে, যা এক বাক্যে খারিজ করে দিয়েছেন স্কুলের অধ্যক্ষ সিস্টার তেরেজা মার্টিন্স। সোমবার স্কুলে এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ তেরেজা বলেন, দীর্ঘ 60 বছর ধরে গুণগত শিক্ষা পরিষেবা প্রদানে ব্রতী রয়েছে শিলচর হলিক্রস। এই স্কুল থেকে পড়াশোনা করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন, প্রতিষ্ঠা লাভ করেছেন অনেকেই। শিক্ষার গুণগত মান নিয়ে কখনো তিলমাত্র আপোষ করেননি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের সুরক্ষা ব্যবস্থা, অনুশাসন এবং নিয়ম শৃঙ্খলা এতটাই কঠোর যে নিচু ক্লাসের পরীক্ষায় পর্যন্ত যৎসামান্য হেরফের নজরে পড়লে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। স্কুলের পাঠরত পড়ুয়াদের অভিভাবক মাত্রই এই কথা জানেন, কিন্তু সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে স্কুলের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে কুৎসা, যা মোটেই কাম্য নয়। Today I am here with a great concern about someone trying to malign the name of Holy Cross Higher Secondary School, Silchar. As we have the very bad news, sad news and the trouble around about the class 11 maths examination question paper leaked out, and all the exams from 24th to till the end of the exams have been cancelled, wherein I really feel sad for our young minds, our students, who have to unnecessarily bear this suffering and pain. What my point I want to make it here is, as we have already seen the list of those schools which have been the part of this scam, the dirty business, dirty way of achieving success. There is a fake news going around that Holy Cross Higher Secondary School also has been the part of this leaking out the question paper. I very boldly confess it here that Holy Cross is not achieving any success by unfair means. Even for our internal exams from nursery to class 12, we have sufficient supervisors for all our blocks. And when a child tries to twist her or his head front or back, our invigilators are so strict, and invigilators control our students in a way to write the exams on their own and score the marks. Even if our students are found at the time of frisking or later with the cheat papers or writing on the palms or the legs or whatever means they use, the child is not allowed to further the exams. That day's exam is cancelled if a child is found defaulter of examination and all the other exams, and we take a drastic action just not to demoralize the student or to harass the student or the parents, but to instill in every child the moral values. The ethical sense should be highest in the students of Holy Cross School as well as of all the other schools as for the educational demand of our time and every time. We are not here just to give the subject knowledge, but we are here to give the knowledge of the values to become a good human being, sincere citizen of India, and a good member of the society and an honest member of the family. In this regard, how can one cause such a kind of a bad reputation for Holy Cross High Secondary School, saying that we too have leaked the paper or we too have helped out the students with the question papers given to them? I publicly condemn this person
condemn, when I say I condemn the act of writing in a social media, maligning our name, I condemn this. Henceforth, whoever tries to malign the Holy Cross School name should think twice and 100 times for the glory that we have brought in for our state, for our Silchar township, for the growth that we have brought in, the progress that we have brought in, the number of thousands of students who have passed out from Holy Cross High Secondary School with ranks and top positions, and our people are all over India and abroad, all over the globe, flourishing and doing well in lifetime. If it is so, that is the richness and the wealth that Holy Cross School has given, why should we be demoralized today? Why should be brought very low with someone's weak mind and a very small filthy mind of writing that Holy Cross School has also been the part of leaking out the question paper. ইফতারের নামে ভণ্ডামি, দুই ধর্মের যুবক যুবতীর উত্তেজনা পোয়ামারা বাইপাস মহাসড়কে। শ্রীভূমি জেলার পোয়ামারা বাইপাসে দুই ভিন ধর্মের যুবক যুবতীরা মিলে ইফতার পার্টি আয়োজন করেছিলেন। এতে বজরং দলের কর্মীরা ও স্থানীয় জনগণ একত্রিত হয়ে এই দুই যুবক ও দুই যুবতীকে আটক করেন। এই ঘটনার খবর চাউর হতে না হতেই বাইপাসে ভিড় জমান পথচারী সহ স্থানীয় জনগণ। ঘটনার খবর জানানো হয় সদর থানায়। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় সদর থানার পুলিশ। পরে এই দুই যুবক ও দুই যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আমরা যেভাবে কইছি লাভ জিহাদ লিয়া একটা আমরা লামছি লামিয়ে আজকে বাইপাসের মধ্যে এরকম পাইছি যে মেয়ে দুইটা আর অন্য ধর্মাবলম্বীর আরও দুইটা ছেলে তারা ইয়ে করে। যাই হোক প্লাস আমি লোকাল মানুষ মানে অত সুন্দর আজকে যে আমি যেটা আমি কইতাম মুসলিম সমাজের আপনারা আগে বাড়াই আই এগুলা বন্ধ করতে হইলে এক সমাজে হইতো না, মুসলিম সমাজও লাগবো, হিন্দু সমাজও লাগবো। আজকে আমার দাদারা আইছে, আমার কাকু আইছে, আইয়া তারাও এগুলা যে তারা মুসলিম ছেলেরা যেটা আইছে এটাও তারা শাসন করছে। তারাও কইছে যে তারা তো হয়তো আমরা যেটা মনে করছি তারা তো হয়তো আগামী দিনে এই জায়গাতে এটা মেসেজ দিতে চাই যে আগামী দিনে যাতে এই লাভ জিহাদ যেগুলো আছে এগুলো যাতে বন্ধ হয়। আমরা উভয় সমাজে মিলিয়া এটা যাতে সুন্দর সমাজ সুন্দর পরিবেশ গড়তাম, এটা আজকে এই জায়গাতে বাইপাসের একটা উদাহরণ যাতে যায়। আর আগামী দিনে বাইপাসের মধ্যে যেভাবে অবৈধ মদ গাঞ্জা বিটিবাজি সিগারেট ড্রাগস চলে এগুলা টোটালি বন্ধ হইতো। লোকাল মানুষ তারা আসেন, তারা একদম আমরা সহযোগিতা করবা। এই জায়গাতে বাজে যেরকম এখানে আমরা শ্রীভূমি জেলার নামটা বদনামর, এই জায়গাতে আমরা হিন্দু মুসলিম মাত না, এটা শ্রীভূমি জেলা। এই জায়গাতে আমরা হিন্দু মুসলিম শিখ বুদ্ধ খ্রিস্টান সবাই থাকি আমরা এই জায়গাতে। এই জায়গাতে পুরো আমার শ্রীভূমি জেলার বদনামর, হিন্দু সমাজ মুসলিম সমাজের বদনামর। তাই এই জায়গাতে আজকে যেভাবে আমার এই এলাকার আজকে এই জায়গাতে দুইটা মেয়ে আর দুইটা ছেলেরা ধরা হয়েছে। দুইটা মেয়ে হিন্দুই। কাঠিগড়া কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 10 জনের সশস্ত্র ডাকাতের দল হানা দিল স্থানীয় বিনোদেবের বাড়িতে। কাছাড় জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। প্রায় 10 জনের সশস্ত্র ডাকাত দল স্থানীয় বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুটপাট করে। ডাকাত দলের আক্রমণে প্রতিবেশী লিটন দেব গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি গুরুতর আহত হয়েছেন বিশ্বজিৎ দেব। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াতেই ডাকাতরা শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা কুকুর নিয়ে অভিযান চালালেও এখনো পর্যন্ত ডাকাত দলের সন্ধান মেলেনি। তবে পুলিশ ডাকাত দলকে খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে। কটার সময় ঘটনাটা মোটামুটি? দায়িত্ব গরিবই দেখছি না, ছেলে গেছিল পার্টি খাদ বাড়ি গেছিল জানে। আচ্ছা পার্টি জানে খাদ বিহার পার্টি দেখছি আজকে মনে হয় 12টা একটা ঘুমে ধরছে খালি। আর ওই সময় একটা শব্দ পাইছেন না কিছু? না, ছেলে যখন চিল্লি করছে তখন গিয়ে শব্দ পাইছি। আচ্ছা এর আগে কোন শব্দ পাইছি? এবার তারা ঢুকিয়া কি তা করছে? ঢুকিয়ে তো আমারে মানলো, বিশেষ মারে মানলো। আর হে তো লড়াই করে তারা 4-5 লগে আর মারে তারে মারে 5-6 জনের লগে কেমন পারবো লড়াই করতে? তারা কতজন আইছে মোটামুটি? গরবিতে তো 5 জন আছে। বাইরে আসা আছে? বাইরে তো কইতাম পারি না, আমার তো বান্দিরে কিছু দিতে। আচ্ছা তারপরে কি তা করছে? তারপরে তো ছেলে লড়াই করিয়ে মারছে, রক্ত শক্ত বাড়াইছে, হাত মারছে, কিন্তু ছেলে বাড়ি রাখছে। আর আমি চান্স পাইছি সব ছেলের লগে লাগিয়েছে তো সব। আর আমি পিছনে দরজা দিকে বাইরে বাড়িয়ে গেছিল। মানে বান খুলে গিয়া? বান না, বান মানে এমনি বানছে তো। আচ্ছা
অন্য কিছুর লোক না তো, বান্ন অবস্থা গেছি, রাস্তার গিয়ে খুলছি নিজে খুলছি। আচ্ছা, তারপরে তো চিল্লি করছি, এখন তারা গেছে কি, তারা এই বিটে কাম করে দিচ্ছে। আশপাশের মানুষ আইছিল নি? আইছে পরে আইছে। ও আশপাশের একজন তো অটো অন্য গুলি লাগছে, মানে তারা গুলি করছে নি? বাড়ি গেছি গুলি। আচ্ছা, আর তো গুলি খাইছে, মানে তারা ওই যে মানুষ জমা হওয়ার আগে তারা জিনিস নিচে গিয়া 5-7 মিনিটের বাজে কাম করে দিচ্ছে, 10 মিনিটে। আপনারা কেমন জিনিস নিচে হইব? চুনা কয়টা আছিল 5-6 কোটি টাকা, বেশি নাই, 1.5 লাখ টাকা আমার নিচে। আর তো মেয়েলোকের টাকা থাকতে পারে, কাপড় চিপাত কোনোবাই রাখে, তারা এটা তো হইতে পারি না এক্সট্রা কিটা। মানে গড়ের কিটা জিনিস কোনো ইয়ে করছে নি, তছনছ করছে নি কিছু? আছে তো, দেখিলেন না? আচ্ছা, অন্য একটা তালা থাকে, শিকল দিয়ে তালা, চাবি এই শিকলও নাই, তালাও নাই। ও এখানে তালা থাকে তো, শিকল দিয়ে তালা মারা, শিকল। এখানে তো শিকল নাই, তালা নাই। আপনার কোনো সন্দেহ আছে নি কোনো কিছু? পাখি চিনতে পারছেন নি? না, খালা করি একটু মানুষ একজন দেখছি, ফাতলা করিয়া। তার মুখ খোলা না বান্ধা আছিল? একজনের খোলা আছে। একজনের খোলা আছিল? ও একজনের দেখছি, খালা করিয়া, পাতলা করিয়া, বয়স কিছু নিচে হইব। আচ্ছা, আর বাকি এরা মুখ বান্ধা আছে? তারা কেলাও কয়, আসামিস কথাও কয়, বাংলাও কয়, বাগানিও মিক্স করে। মানে একজাক্ট বুঝা যান না কিরকম? না, বুঝা যায় না এটা। আচ্ছা, আপনার গ্রামের নামটা কিটা? সুন্দাউরা। সুন্দাউরা, আচ্ছা। আর আপনার নামটা? বিনয় কুমার দেব। আর ছেলের নাম? বিশ্বজিৎ দেব। কেমন জখম হয়েছে ছেলে? তখন তো প্রাথমিক কেন রক্ত পুরো সার্টিফিকেট বেরিয়ে গেছে, শিলচা যাওয়ার পরে সিটি স্ক্যান করার পরে গিয়ে বুঝে যাইব কিটা হয়েছে মাথার। আর যে ছেলেটার গুল্লি মারছে এটার বাড়ি কোন জায়গা? কিতা নাম ছেলেটার? লিটন না নি? জখম বেশি হয়েছে? তার বাড়ি গুল্লি মারছে, বাড়ি গেছে, তারে হাসপাতাল নিয়ে যাবো। ভুবন পাহাড়ের জঙ্গল জ্বালিয়ে জমি বেদখল, সরজমিনে পরিদর্শন করলেন বিজেপির প্রতিনিধি দল। কাছাড় জেলা বন বিভাগের মনিয়ারখাল ফরেস্ট রেঞ্জের অধীন ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলের কালাখাল ফরেস্ট ভিলেজের অধীনে থাকা জঙ্গল কেটে জ্বালিয়ে জমি বেদখলের অভিযোগ পেয়ে শাসক দল বিজেপির পালংঘাট মণ্ডলের এক প্রতিনিধি দল রবিবার সরজমিনে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন। এদিন প্রতিনিধি দল মনিয়ারখাল রেঞ্জের মতিনগর বিটের বিট অফিসার আশরাফুল মজুমদার সহ বিট ও রেঞ্জের বনকর্মীদের সঙ্গে নিয়ে ভুবন পাহাড়ের কালাখাল ফরেস্ট ভিলেজের ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেন। পরে সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিজেপির প্রতিনিধি দল। তারা বলেন, ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চল এভাবে কেটে জ্বালিয়ে ধ্বংস করা কোনোভাবেই কাম্য নয়। যে সকল দুষ্কৃতিকারীর এসব করছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তারা বন বিভাগের উচ্চতর আধিকারিক সহ কাছাড় জেলার জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, সহ সভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ দেব, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাস প্রমুখ। গত 12 তারিখে আমরা এখানে স্টাফগুলা এসেছে, ইনকোয়ারি করে ক্যাটাল আছে ক্যাটাল। বিশেষ একটা প্রতিনিধি দল প্রচার মাধ্যমকে সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছি। যে কালাগার ভিতর কালাকালের একটি অঞ্চল ভুবন পাহাড়ের সন্নিকট পার্শ্ববর্তী এলাকা, যে সংরক্ষিত বনাঞ্চল কিভাবে দুষ্কৃতীরা মূল্যবান কাঠ জ্বালিয়ে ওইখানে পুরা নিঃশেষ করে এইখানে সবজি চাষবাস করছে। এটা বড় দুঃখজনক বেদনাদায়ক বিষয় যে সরকার চাচ্ছে বনাঞ্চল কীভাবে সুরক্ষিত রাখা যায়, কিন্তু আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা ডেপুটি কমিশনার কাছাড় ডিস্ট্রিক্ট বা বন বিভাগের কর্তৃপক্ষকে অনুরোধ করব, যারা এইরকম কাজে লিপ্ত আছে ওদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাহাতে ভবিষ্যতে কেউ
এই সুরক্ষিত বনাঞ্চল ধ্বংস করার সাহসটুকু পায় না। এই অনুরোধ থাকবে। আর যারা এর কাশিয়া সম্প্রদায়ের লোকজন আছেন, যারা দুষ্কৃতীরা যেভাবে এইভাবে বনাঞ্চল ধ্বংস করছে, কাশিয়া মানুষকে এখানে সংরক্ষিত বা তাদের দেখভালের দায়িত্ব বন প্রশাসন কর্তৃপক্ষ ওনাদেরকে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো। আর সবাই মিলে আগামীতে একটা কিভাবে এই অঞ্চলের স্থানীয় নাগরিকবৃন্দ যারা কাশিয়া সম্প্রদায় আছে সবাইকে সঙ্গে নিয়ে কিভাবে একটা বিরাট আকারের সভা করে বনাঞ্চল কিভাবে সংরক্ষিত রাখা যায় তার ব্যবস্থা বন বিভাগ কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ রাখবো। ধন্যবাদ। মিজোরাম থেকে পাচারের পথে ধলাইয়ে পুলিশের সহযোগে 9টি বিদেশি গরু আটক করল বজরং দল। কাছাড় জেলার ধলাইয়ের পাহাড়ি এলাকায় পাচারের পথে বজরং দলের হাতে ধরা পড়ল 9টি বিদেশি গরু। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস কাছাড়ের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে পুলিশ সুপার সাথে পুলিশ প্রশাসনকে গরুগুলি আটক করার জন্য পাঠিয়ে দেন। রবিবার রাত আনুমানিক 1টা নাগাদ বজরং দলের কর্মকর্তারা পুলিশের সহযোগে ধলাইয়ের রামপুপুঞ্জির পার্শ্ববর্তী শান্তকুনা এলাকায় পাচারের পথে 8টি গরু উদ্ধার করেন। পরবর্তীতে জঙ্গলে তল্লাশি চালিয়ে নালার মধ্যে থেকে আহত অবস্থায় আরেকটি গরু উদ্ধার করা হয়। সেই সঙ্গে পাচার কার্যে ব্যবহৃত একটি অল্টো গাড়িও উদ্ধার করা হয়। জানা গেছে পাচারকারীরা 25টি গরু পাচার করার কথা ছিল, কিন্তু 9টি গরু উদ্ধার করা হলেও বাকি 16টি গরু উদ্ধার করা সম্ভব হয়নি। পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুগুলি নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। অতি সত্বর এই গোপাচার বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস। গো পাচার করে এই খবর পাওয়া মাত্রই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্তজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক 1 ঘটিকার সময় এই জায়গাতে 8টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আমরা এই গোপন তথ্য মতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 16টি গরু আমরা উদ্ধার করতে পারিনি। পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটির নাম্বার হচ্ছে S11T আর 5996 এল্টো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে। তাদেরকে আটক করা যায়নি, কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে। আমি আমার শ্রদ্ধেয় এসপি মহোদয়কে অনুরোধ করব ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়। কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে 100টার উপরেও গো পাচার করেছে। এই যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে পালই হয়ে বাসকাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে। এসব বন্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো পাচার হতে দেব না। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নুমাল মাহাত্তজিকে, উনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি। ধন্যবাদ সমস্ত বজরঙ্গী কার্যকর্তাদেরকে যারা আমরাঘাট থেকে এসছেন এবং উনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল, যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি। এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই, অতি সত্বর বন্ধ করে দেও, অতি সত্বর বন্ধ করে দেও। যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না, এই কাজ করতে দেব না। আমরা লড়াই চালিয়ে যাব, যা করতে লাগে আমরা প্রয়োজনে করব। 190তম আসাম রাইফেলসের স্থাপনা দিবস উদযাপিত শিলচরে। আসাম রাইফেলসের 190তম স্থাপনা দিবস মহা নির্দেশালয় আসাম রাইফেলস এবং আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান বরাকভ্যালির উদ্যোগে তথা কমান্ড্যান্ট নম্বর 2
মেইনটেন্যান্স গ্রুপের সহযোগিতায় শিলচর জেল রোড স্থিত আসাম রাইফেলস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় এবং আনন্দ উল্লাসের মাধ্যমে পালিত হয়। আসাম রাইফেলস হচ্ছে ভারতের সবচেয়ে পুরাতন অর্ধ সৈনিক বাহিনী। এর স্থাপনা 24 মার্চ 1835 সালে কাছাড় লেভি পুলিশ হিসেবে হয়েছিল। এরপর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার পুলিশ এবং ব্রিটিশ শাসনে 1917 সালে আসাম রাইফেলস নামে পরিচিত হয়। আসাম রাইফেলস ভারতের নানা প্রান্তে বিশেষ করে উত্তর পূর্ব উপত্যকায় কর্তব্যরত। আসাম রাইফেলস শ্রীলঙ্কায় ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সের হয়ে সুনামের সঙ্গে কর্তব্য করছে। বর্তমানে কাশ্মীর উপত্যকায়ও আসাম রাইফেলস কর্তব্যরত। আজ ছিল স্থাপনা দিবস। এই উপলক্ষে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম রাইফেলসের নম্বর 2 মেইনটেন্যান্স গ্রুপের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল কেশব ছেত্রী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে আসাম রাইফেলসের পূর্ব ইতিহাস এবং বর্তমান কল্যাণ ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন মুখ্য অতিথি লেফটেন্যান্ট কর্নেল কেশব ছেত্রী এবং সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস। অনুষ্ঠানের সমাপ্তির পূর্বে আসাম রাইফেলসের বীর শহীদ পত্নী ও বিধবাদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকার সকল প্রান্ত থেকে প্রায় 207 জন এক্স সার্ভিসম্যান এবং তাদের পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস এবং সম্পাদক সুবেদার অমিয় কান্তি দাস। इससे भी बड़ी मुझे खुशी हुई ये जानकर कि जो असम राइफल्स का जो रेजिंग हुआ था जब असम राइफल्स बनी थी पहली बार एस कचार लेवी, कचार एरिया डिस्ट्रिक्ट है ये, तो इसी के नाम से जब ब्रिटिशर्स ने एक फोर्स रेज करने की सोची थी इस एरिया को प्रोटेक्ट करने के लिए, तो कचार के नाम से ही उन्होंने एक फोर्स तैयार की थी कचार लेवी। मेरे से ज़्यादा आप सभी को पता होगा ये, है ना। और वो कचार लेवी रेस हुई थी, यही सिलचर पे रेस हुई थी। जो ढाई मूर्ति चौक है अभी हम इसको रिनोवेट कर रहे हैं, उसमें एक पत्थर है बड़ा सा, तो वहाँ पे इसकी पूरी हिस्ट्री लिखी है उस पत्थर पे। आप कभी पढ़ेंगे आपको पता होगा ही, जिसको गलती से नहीं पता होगा तो देख लीजिएगा। तो असम राइफल्स की रेजिंग शुरुआत यहीं से हुई थी और सिलचर को बोलते हैं क्रेडल ऑफ असम राइफल्स। अंग्रेजी में क्रेडल ऑफ असम राइफल बोलते हैं। क्रेडल मतलब जो जब बच्चा ने पैदा होता है तो जो खिलाते हैं, क्या बोलते हैं सब उसको, है ना, एक डालते किस चीज पे और उसको झुलाते हैं, तो असम राइफल्स का क्रेडल है ये कचार वैली और खास करके सिलचर। असम राइफल्स भारत के हर एक प्रांत में कर्तव्य किया। सेकेंड वर्ल्ड वॉर का टाइम पर भी लड़ाई में शामिल थे। श्रीलंका के लड़ाई में भी IKF के साथ में लड़ाई में थे और कश्मीर वैली में भी पहले भी था, अभी फिलहाल भी है। असम राइफल्स खास करके नॉर्थ ईस्ट एरिया के लिए माना जाता है, क्योंकि नॉर्थ ईस्ट एरिया में काउंटर इंसर्जेंसी ज़्यादा था किसी जमाना में। आज उस काउंटर इंसर्जेंसी का मुकाबला करते हुए असम राइफल्स आज यहाँ पर खड़े हैं। इसलिए हमारा ये असम राइफल्स एक शान है, सबकी ऑर्गेनाइजेशन है जो फौज में हमने नौकरी करने का मौका मिला और आज भी इस फौज का साथ में हम लोग जुड़े हुए हैं। जो भी फंक्शन आदि होता है असम राइफल्स का फॉर्मेशन हमारा साथ होने के कारण और कोई चीज़ का सहूलियत और उसका उद्यापन करने के लिए हम लोग को बहुत सारे मौका मिल जाता है। जैसे कि आप लोग आज देखे होंगे तो हमारे लिए यूनिट ने क्या सारे बंदोबस्त किया है और हम लोग को हर कोई आयोजन जैसे भी होता है, आप पहले भी देखा 12 मार्च को हुई थी हमारा असम राइफल्स एक्स सर्विसमैन रैली, आज भी असम राइफल्स डे मनाया जा रहा है। ये हम एक पेंशनर होने का नाते मैं अपना आपको गौरव महसूस करता हूँ, क्योंकि इस टाइप का आयोजन हर एक डिपार्टमेंट नहीं कर पाता है, लेकिन हम असम राइफल्स का शान है बोलूँगा, जो हम ऐसा एक गौरवान्वित तो ऑर्गेनाइजेशन में नौकरी करने का मौका मिला और आज भी सेवारत हूँ। क्योंकि असम राइफल्स रिटायरमेंट होने का बाद 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, অবর্ণনীয় দুর্ভোগে বিভিন্ন রাজ্যের ট্রাক চালকরা।
মেঘালয় রাজ্যে বিভিন্ন স্থানে চলমান সড়ক সংস্কারের কারণে ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল মারাত্মকভাবে অসুবিধে হচ্ছে। প্রতিদিন কাছাড়ে কালাইন থেকে মেঘালয়ের লুমসনুং পর্যন্ত এই সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে সহস্রাধিক ট্রাক সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় ধরে আটকে পড়েছে। বিগত ৩ মাস ধরে পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে, যার ফলে ট্রাক চালকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। রবিবার ত্রিপুরার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধলাই জেলা সভাপতি দিলীপ শর্মা, উত্তরপ্রদেশের ট্রাক চালক সতীশ তেওয়ারি সহ শতাধিক ট্রাক চালকরা বলেন, যেখানে সাধারণত কালাইন থেকে গুয়াহাটি পৌঁছতে ৮ ঘন্টার মতো সময় লাগত, সেখানে এখন এই যাত্রা সম্পূর্ণ করতে সময় লাগছে ১ সপ্তাহ পর্যন্ত। দিনের পর দিন তাদের গাড়ি রাস্তায় আটকে থাকায় খাদ্য, পানীয় জল ও শৌচাগারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এই তীব্র যানজট সমস্যার দ্রুত সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় এবং রাজ্য পরিবহন বিভাগের মন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন ট্রাক চালকরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, পরিবহনমন্ত্রী নীতিন গাডকারিজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এবং আমাদের মাননীয় আসাম সরকার যে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ওনার কাছে আমি আবেদন রাখছি যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে যে ওভারলোডটা বন্ধ হোক। আজকে রাস্তা কেন খারাপ হচ্ছে? ওভারলোডের কারণে খারাপ হচ্ছে। আজকে মেঘালয়ে আমরা কেন আজকে 4 ঘন্টা রাস্তা, আজকে আমরা 3 দিন 4 দিন লাগে আমরা অলরেডি মালিডোর থেকে আমরা লংসুনু যেতে, যেখানে 3 ঘন্টা জায়গায় আমরা 4 দিনে যাই। কেন? রাস্তার কারণে। এই যে রাস্তায় বদরবদুর লাইন চলে যায় মালিডোর থেকে, কেন? রাস্তার কারণে। তো সরকার কোথায়? আজকে রাস্তা কেন উনিরা ঠিক করছে না? আমরা রাস্তার ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ধরনের আমরা ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে, বিভিন্ন ধরনের আমরা পারমিট ট্যাক্স নিচ্ছে, ইন্স্যুরেন্স ট্যাক্স দিচ্ছে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আসামের পরিবহন মন্ত্রী কোথায়? সরকার যে আবেদন রাখবো ওভারলোডটা বন্ধ হোক, রাস্তা ভালো থাকবে এবং রাস্তার কামটা যাতে তাড়াতাড়ি সারক। 4 দিন 5 দিন আমরা ব্লকে থাকতে লাগে খালি গাড়ি নিয়ে ডেলি রাস্তার মাধ্যমে পার্টি হচ্ছে এবং ভাঙচুর করছে, এবং মেঘালয় সরকার এবং মেঘালয়ের যে পাবলিকরা আমাদের উপর যে নির্যাতন করে, কার জন্য? রাস্তার কারণে। তো আমাদের পরিবহন মন্ত্রী কোথায়? আমি সরকার কাছে এটাই আমি জানতে চাই। আমি সরকারের যে আবেদন রাখবো তাড়াতাড়ি করে রাস্তার কামটা যাতে মানে ভালো হোক, যাতে আমাদের ড্রাইভারের একটু জলের পরিষেবা দেখ এবং ল্যাট্রিন বাথরুমের একটু পরিষেবাটা উনিরা দেখ। এই ব্লকে প্রায় আমরা 3 মাস রানিং চলতে আছে। এখানে আইলে 1 সপ্তাহের উপরে পার হয়ে যায়, খালি গাড়ি লিয়ে পার হইতে। মেঘালয় ফ্যাক্টরি, স্টার সিমেন্ট, টপ সিমেন্ট যাইতে গেলে আমরা কোনো সময় আমরা এরকম জায়গা খাড়া করি, ল্যাট্রিনের সুবিধা নাই, পেচ্ছাপের সুবিধা নাই, বা কেউ দোকানের সামনে ঘরের সামনে খাড়া করলাম, এই গাড়িটা এখান থেকে সরাও, গাড়িটা লইয়ে যখন আমরা ওভারটেক না করলে আমরা যাইমু কোন জায়গা? ওভারটেক করি আইমু, আওয়ার পরে পুলিশে ডান্ডা মারবো, হেডলাইট ভাঙবো। কোনো সময় রাত্রেবেলা তো পুলিশে হেডলাইট ভাঙে, তারপরে আমরা গাড়িটা এখান থেকে সাইড করতে হয়। আমাদের সাইড করা যায়, একটা ছোট গাড়ি ঢুকে মানুষ একজন গাড়ি তুলে ঢুকে মারা যায়, এটা রিস্ক কে লইব? পুলিশ হেডলাইট ভাঙার পরে তো রাত্রেবেলা ড্রাইভার তো অন্ধকার। তারপরে আজকে সকালবেলা 3টা মোবাইল চুর ধরা হয়েছে। এগুলো ড্রাইভার গুলো কি যন্ত্রণা, কি সাহায্য করতো? এটা আসামের বলে নাকি? আসামের রাস্তা খারাপ আসেনি? মেঘালয় সরকারে যে 3 মাস থেকে কে লেগে আমরা এত যন্ত্রণা দেয়। আর লোড গাড়ি আইতে গেলে মেঘালয় 100, 200, 300, 500, 700 টাকা আমরা এন্ট্রি ফিস দিতে লাগে সব গেটে। এটা পাত্র গাড়ি হোক, কয়লা গাড়ি হোক, বেগলোড গাড়ি হোক, আর দিতে লাগে। না দিতে গেলে আমরা ডান্ডা খাইতে লাগে। এত বরঞ্চ তারা খাসিয়া ড্রাইভারের 1 টাকাও লাগে না মেঘালয়। কিন্তু আমরা বাঙালি, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি যেগুলো হোক, সব ড্রাইভারের মেঘালয়ের ভিতরে ট্যাক্স দিতে লাগে, গুন্ডা ট্যাক্স আমরা দিয়ে আইতে লাগে। আজকে 6 মাস ধরে মেঘালয় সরকার কাম করে, ড্রাইভার হলো কোনো মানে কষ্টটা জান না, খালি খাস করতেও আছে চলো। ওই কারণে জামটা খালাইন বাজার থাকে পাই দিন। এরপরে চেকর লাইন আছে, লোড গাড়ির লাইন, ইয়াতে বৃষ্টি দিনে চেক করে না, তখন তো লাইন আছে, তখন গাড়ি চেক করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ওরকম আমরা মানে পানি জলের ব্যবস্থা আছে না, কিচ্ছু আছে, ওটা আমরা প্রবলেম। গাড়ি লাইনটা ওদিকে মাইডোর পর্যন্ত আছে, খালি গাড়ি লাইন খালাইন পর্যন্ত আছে। তারপরে আবার ঠিক করলে আমরা গ্লাস ভাঙ্গি লাই, লোকাল গাড়ি আমরা মোবাইল চুরি আছে, এখানে আমরা সুবিধা আছে, মানে অসুবিধা আছে, মোবাইল চুরি করি লাই, গাড়ি টায়ার চুরি করি লাই, এরকম একটা তেল চুরিও করি লাই। আজকে 3টা সুদ ধরছি আমরা। খানা রাতছড়া গাড়িটা একটা মেঘালয় সরকারে খালাইন বাজার লাইনটা থাকে, লাইনটা খালাইন বাজার কোনোদিন পারি যায়। মেঘালয় সরকারে একটা কন্ট্রাক্ট দিয়ে কাম করাই নিল, আজকে 6 মাস ধরে কাজটা করাই নিল। মাইরত লুমসুলি 35 কিলোমিটার থেকে আজকে কাম করা 6 মাস ধরে। सतीश चंद तिवारी, उत्तर प्रदेश से। अभी तो अनलोड करके आए हैं, 3 दिन हो गया। बहुत दिक्कत है यहाँ पे, रास्ते में गाड़ी पूरा लाइन है, कलाइन से लेकर के बदरपुर से लेकर के आगे तक है, यहाँ भी रोकते हैं।
और সাংসদদের বেতন 24% হারে বৃদ্ধি কেন্দ্রের 2023-2024 অর্থ বছরের শুরু থেকে কার্যকর হবে। মিলবে অতিরিক্ত দৈনন্দিন ভাতা, প্রাক্তন পেনশনও বর্ধিত। সাংসদদের বেতন 24% হারে বৃদ্ধি মোদী সরকারের 2023-24 অর্থবর্ষের শুরু থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক সাংসদদের বেতন ভাতা দুটিই বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। এছাড়া বাড়ানো হচ্ছে প্রাক্তন সাংসদদের পেনশনও। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এমনটাই। 2023 সালের 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। 24% বেতন বৃদ্ধি করা হচ্ছে সাংসদদের। এতদিন মাসে 1 লক্ষ টাকা করে বেতন পাচ্ছিলেন সাংসদরা, এবার তা বেড়ে 1,24,000 টাকা হলো। এদিকে দৈনিক ভাতাও 2,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতদিন প্রাক্তন সাংসদরা মাসে 25,000 টাকা করে পেনশন পেতেন, এবার থেকে তারা 31,000 টাকা করে পাবেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 2023 সালের এপ্রিল মাসের পর থেকে তা কার্যকর করা হচ্ছে। অর্থাৎ 2 বছরে বর্ধিত বেতনের বকেয়া বাবদ 5,76,000 টাকা পেতে চলেছেন সাংসদরা। এর আগে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল 2018 সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে 1 লক্ষ টাকা। দৈনন্দিন খরচের বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। এবার 7 বছর পর ফের বেতন বৃদ্ধি করার যুক্তি একই দিল কেন্দ্র। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে, এর মধ্যে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সাংসদরা। শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে চা বাগান চা শ্রমিকদের নিয়ে এক বিশেষ সভা আয়োজিত হলো জেলা প্রশাসন তথা চা বাগান শ্রমিক সংস্থার মধ্যে। চা শ্রমিকদের সমস্যা নিয়ে সদা তৎপর অসম সরকার। বিষয়টিকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রীভূমি জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা আয়োজিত হয় জেলা প্রশাসন তথা চা বাগান শ্রমিক সংস্থার মধ্যে। যেহেতু শ্রীভূমি শহর সংলগ্ন লঙ্গাই চা বাগান নিয়ে জনা কয়েক স্বার্থান্বেষী লোকেরা অপপ্রচার চালায় চা বাগান বন্ধ হতে চলেছে, তাই শ্রমিকরা খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের স্বার্থে সোচ্চার হলেন চা বাগান শ্রমিক সংস্থা। সোমবার এই উদ্দেশ্যে জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভায় সামিল হন বাগান শ্রমিক সংস্থার কর্মকর্তারা। সভা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করেন উদ্যোক্তারা। বাগান বন্ধ হয়ে যাচ্ছে বলে যারা অপপ্রচার চালিয়েছিলেন তাদের উদ্দেশ্য সফল না হওয়ায় নিন্দা ও ধিক্কার জানানো হয়। সমস্যা নিয়ে রাজ্যের কর্মতৎপর মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অবগত করা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করলে সমস্যার পথ সুগম হয়। তাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাগান শ্রমিক সংস্থার কর্মকর্তারা। नया कुछ इंडस्ट्री है। मैंने उनको डायरेक्टली बोला था कि सर हमारे जो बागान के लोग हैं वो पत्ती तोड़ने में माहिर है, आप दूसरे कैसे काम दूसरे इंडस्ट्री लाएंगे तो वो लोग वो काम नहीं कर पाएंगे। ये जस्ट ये बातचीत हुआ था, ऐसा कुछ नहीं है कि वो सब कुछ गड़बड़ गलत कुछ लगे। गलत फैलाया था इन लोगों। क्या नाम है आपका? मेरा नाम कांचन सिंह है, मैं भारतीय चा मजदूर संघ का जनरल सेक्रेटरी हूँ। बड़ा चा श्रमिक यूनियन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত কাঠিগড়ায়। সোমবার লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় এবং বিভিসিএল এর ব্যবস্থাপনায় কাটিগড়ার মদুয়ার পাড়ে অনুষ্ঠিত হয় এক বিনামূল্যে চোখের ছানি শনাক্তকরণ এবং অস্ত্রোপচার শিবির। শিবির চলাকালীন 2024-25 লায়নস্টিক বছরে এ ধরনের শিবির আয়োজনের পরিকল্পনা নিয়ে বিশদে জানাতে গিয়ে উপরোক্ত তথ্য দেন বদরপুর গ্রেটারের সভাপতি লায়ন মুকেশ अग्रवाल। তিনি আরও জানান, কাটিগড়া, বদরপুর, ভাঙা, আদরকোনা, 5 গ্রাম ইত্যাদি স্থানে এই শিবিরগুলোর আয়োজন করা হচ্ছে। মদুয়ার পাড় কালীবাড়িতে এদিন সকাল 11টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত থেকে শিবির সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেন লায়ন কর্মকর্তা যথাক্রমে প্রদীপ্ত দে, সুজিত কর, গুরুনন্দন ঘোষ, সপ্তর্ষি দে, সমরজিৎ চক্রবর্তী, সোমেন্দ্র পাল, অভয় জৈন সহ আরও অন্যান্যরা। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মোট 70 জন রোগীর
চক্ষু পরীক্ষা করা হয়। এতে 11 জনের চোখের ক্যাটারেক্ট শনাক্ত হয়। তাদের এদিনই বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্দেশ্যে শিলচর লায়ন্স আই হসপিটালে প্রেরণ করা হয়। लायंस क्लब ऑफ बदरपुर की तरफ से हम लोग इस साल 24-25 आई कैंप कर रहे हैं अलग अलग जगह पर। ये हमारा इस साल का 9th कैंप है। हम लोग का जो ईयर स्टार्ट होता है वो जुलाई से स्टार्ट होता है और जून तक रहता है। तो हम लोग जुलाई महीना से शुरू किए हैं और ये 9th कैंप है हमारा। हम लोग काटीगोड़ा हो चाहे बदरपुर हो, रेलवे इंस्टीट्यूट हो, इस सांस्कृतिक मंच के थ्रू भी हम लोगों ने बदरपुर घाट में किया। इस तरह करके हम लोग अलग अलग कैंप कर रहे हैं। हम लोग का उद्देश्य यही है कि आँख का परीक्षा करवाते हैं। जिसको भी कैटरेक्ट होता है उन लोग को लायंस क्लब ऑफ जो आई हॉस्पिटल है सिलचर में और लायंस क्लब ऑफ सिलचर सेंटर की मदद से हम लोग वहाँ पर उनका सबका फ्री में सर्जरी करवाते हैं कैटरेक्ट का। उनको लेके जाना वापस छोड़ना वो सारा हम लोग अपनी तरफ से करते हैं और किसी को भी कोई तकलीफ नहीं हो उसका हम लोग पूरा ध्यान रखते हैं। मैं यही निवेदन करूंगा हमारे इस अंचल के लोगों से, जिनको भी आपके अंदर में कैटरेक्ट की प्रॉब्लम हो तो वो अब यहाँ पर हम लोग को कांटेक्ट करें। हम लोग का हर महीना कहीं न कहीं एक कैंप होता है, इसके अंदर में हम लोग उन लोग को ये सुविधा देंगे और कैटरेक्ट अगर है तो फ्री में हम लोग सर्जरी करवाएंगे। इसके अलावा हम लोग उन लोग का आई का जो टेस्ट करते हैं उसमें अगर किसी को पावर की प्रॉब्लम है तो हम लोग फ्री में उन लोग को चश्मा भी देते हैं। तो ये एक फ़ायदा है कि हर कोई अपना आँख को चेक करवा सकता है, उसका पावर डिटरमाइन करवा सकता है और अगर कैटरेक्ट है तो फ्री में सर्जरी हो सकता है। हमारे क्लब की तरफ से हमारे बीच हमारे प्रदीप जी हैं, ये सीनियर लीडर भी हैं हमारे क्लब के और बहुत एक्टिव है। ये हमारे जितने भी आई कैंप हो रहे हैं उसके अंदर में ये कोऑर्डिनेट करते हैं सिलचर आई हॉस्पिटल से, उनके डॉक्टर टीम से और हम लोग का वेन्यू वगैरह हम लोग डिसाइड करते हैं। जहाँ पे हमें लगता है कि ज़्यादा ज़रूरत है या डिमांड आती है वो एरिया को हम लोग सेलेक्ट करते हैं। हमारे बीच हमारे बहुत ही सीनियर लायन मेंबर हैं सुजीत कर जी, वो भी बहुत एक्टिव है और आप देख रहे हो इन लोग मैडम जो है दोनों, इन लोग हर कैंप में डेडिकेटेडली दे आर इन्वॉल्व एंड दे ऑलवेज ट्राई टू मेक द कैंप सक्सेसफुल। रियली वी आर वेरी थैंकफुल टू देम, ऑल्दो दे आर नॉट द मेंबर बट voluntarily they are serving our club. It is nice to see that they are so dedicatedly helping us and making our camp very successful. Will be held on 28 April at Scout Hut, JRP Colony, Badarpur. जिनको भी आंखों में प्रॉब्लम है वो हमारे नेक्स्ट कैंप के लिए हमारे क्लब में कांटेक्ट कर सकते हैं और स्काउट हट बदरपुर में आ सकते हैं। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব 19 ইন্টার একাডেমি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার জয় লাভ করল ব্লাডমাউথ ক্লাব। ইন্ডিয়া ক্লাবের 125 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব 19 ইন্টার একাডেমি ক্রিকেটে সোমবার জয়লাভ করল হাইলাকান্দির ব্লাড মাউথ ক্রিকেট একাডেমি। ইন্ডিয়া ক্লাবের মাঠে অনুষ্ঠিত এদিনের ম্যাচটিতে তারা 3 উইকেটে পরাজিত করে রামকৃষ্ণনগর ক্রিকেট একাডেমিকে। এদিকে রবিবার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয়ী হল লক্ষ্মীপুর ক্রিকেট একাডেমি। তারা 28 রানে পরাজিত করে ইন্ডিয়া ক্লাব ক্রিকেট একাডেমিকে। প্রতিটি ম্যাচ 30 ওভারে অনুষ্ঠিত হচ্ছে।
বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। সিন্ডিকেট নিয়ে বিরোধীদের প্রশ্নে বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আসামে অসামাজিক কার্যকলাপে কাউকে ছাড় নয় বললেন হিমন্ত। সামাজিক মাধ্যমে হলিক্রস স্কুলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খারিজ করলেন স্কুলের প্রিন্সিপাল সিস্টার তেরেজা মার্টিজা। ইফতার পার্টির নামে ভণ্ডামির দুই ধর্মের যুবক যুবতীর উত্তেজনা পোয়ামারা বাইপাস সড়কে। কাঠিগড়া কালাইন বাজার সংলগ্ন পেঁচাছড়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। 10 জন সশস্ত্র ডাকাত দলের হানা স্থানীয় বিনয় দেবের বাড়িতে। ভুবন পাহাড়ের জঙ্গল জ্বালিয়ে জমি বেদখল, পরিদর্শন বিজেপি প্রতিনিধি দলের। মিজোরাম থেকে পাচারের পথে ধলাইয়ে পুলিশের সহযোগে 9টি বিদেশি গরু আটক করল বজরং দল। বিটি নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটি নিউজ দেখার জন্য ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।